আজকে এই সেট অফ ফাংশনের যে 2.1 আছে সেই 2.1 এর যত বেসিক আছে বা যত টপিক গুলো আছে, যেই টপিক গুলো আছে সবগুলো নিয়ে আজকে আলোচনা করবো। তো দেখো এখানে 14টা টপিক আমি লিখছি, এই 14টা টপিকই তোমার বইয়ে তুমি পাবা। এই 14টা টপিক যদি তুমি ভালোভাবে বুঝতে পারো, আয়ত্ত করতে পারো, এমসিকিউ তেও ভালো করবা, আবার তুমি সিকিউ তেও কিন্তু ভালো করবা। এখন চলো যে এখানে প্রথম যে এই টপিকটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে সেট অফ ফাংশনের যে বেসিক। সেট অফ ফাংশন কি তুমি জানো? তোমাদের নিত্য প্রয়োজনীয় যত যা জিনিস ইউজ করো, যেরকম তোমার বই খাতা থেকে শুরু করে কাপড় চোপড়, এই সব ক্ষেত্রে কিন্তু তুমি বলো যে তোমার এক সেট কাপড় আছে, হ্যাঁ, বা তুমি ঈদে 2 সেট কাপড় পেয়েছো, বা তুমি যদি বলো যে তোমার এক সেট বই আছে। তো এইভাবে কিন্তু তুমি প্রতিটা জিনিসকেই তুমি সেট হিসেবে বলতে পারতেছো। এই যে দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় যত জিনিস তুমি ব্যবহার করো, এই প্রতিটাই কি তোমার সেট, একটা মানে একটা সেট। সুতরাং এই যে তুমি এই সেট এবং ফাংশন অধ্যায়টা পড়বা, এখানে কিন্তু তোমার এইসব সেট না, এখানে হচ্ছে সংখ্যার সেট। কিসের সেট? সংখ্যার সেট। কিরকম? এখন মনে করো যে আমি তোমাকে বললাম যে 1 2 3 4 এরকম একটা সংখ্যা, মানে একটা মান দেওয়া আছে। এই যে এই কতগুলো সংখ্যা মিলে এটাকে আমি বলবো একটা কি, একটা সেট বলবো। সো এইভাবেই মূলত এই অধ্যায়ে এরকম ভাবে আলোচনা করা হয়েছে। তাহলে সেট এবং ফাংশনটা কি, তাই না? ফাংশনটার কথা আসে না? ফাংশন হচ্ছে, মনে করো যে তোমার এরকম একটা মান দেওয়া আছে, যেটা হচ্ছে তোমার ধরো 2x প্লাস 2x স্কয়ার প্লাস 3x প্লাস 5 এরকম একটা মান দেওয়া আছে। সাপোজ তোমাকে এই x এর জায়গায় জাস্ট খালি বলে দিল -2, তাহলে তোমার কি x এর জায়গায় জাস্ট খালি -2 গুলো বসাবা। এরকম এই যে x এর জায়গায় -2টা বসাইছি, প্লাস 3 ইনটু -2টা বসাইছি, প্লাস 5। এই যে তুমি ফাংশনে একটা মান বসায় সেই ফাংশনটা বা এটা ক্যালকুলেট করতে পারতেছো, এগুলো কি? এগুলো হচ্ছে ফাংশন। সো আমরা যদি এখন বলি যে সেট প্রকাশের পদ্ধতি, প্রথম আমাদের টপিকটা শেষ, যে সেট অফ ফাংশন গুলো আসলে এটা কি, বেসিক, দেখতে কেমন, এটা আমাদের শেষ। তাহলে এখন যদি আমি বলি যে এই সেট প্রকাশের পদ্ধতিগুলো কি কি, সেট প্রকাশের যে পদ্ধতিগুলো সেগুলো হচ্ছে তোমার দুইটা পদ্ধতি আছে। সেট প্রকাশের পদ্ধতি কয়টা পদ্ধতি? দুইটা। কিরকম দুইটা পদ্ধতি? এই যে দেখো আমি এখানে অলরেডি লিখে ফেলছি। এই যে দেখো, তালিকা পদ্ধতি আর একটা কি, গঠন পদ্ধতি। একটা হচ্ছে কি তালিকা পদ্ধতি আর একটা গঠন পদ্ধতি। তাহলে এই তালিকা পদ্ধতি কেমন বা গঠন পদ্ধতি কেমন সেটা তো বুঝতে হবে। তো আসা আমরা তোমাদের অনুশীলনীর যে চ্যাপ্টারে যে অঙ্কগুলো আছে, দেখবা প্রথম যে দুইটা অঙ্ক ম্যাথ দেওয়া আছে সেগুলো হচ্ছে, একটাকে বলছে যে গঠন পদ্ধতিতে প্রকাশ করো, আরেকটাকে বলছে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো আমরা যখন অনুশীলনীয় করব নেক্সট ক্লাসে, তখন কিন্তু আমরা এই জিনিসগুলো আত্মস্থ করতে পারবো। তাহলে আসো আমরা একটু তালিকা পদ্ধতি আর গঠন পদ্ধতিতে একটু দেখি কিরকম হইতে পারে জিনিসগুলো। মনে করো তোমার একটা সেট দেওয়া আছে, যেটা গঠন পদ্ধতিতে দেওয়া, সেটাকে বলতেছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। সেটা হচ্ছে কি বলতেছে যে x such that x belongs to, সরি এখানে থাকবে কমা, এখানে লেখা দিয়ে দিছে যে 7 গুণনীয়ক। এখন দেখো তোমার x এর মানগুলো কি দিতে হবে? 7 গুণনীয়ক। এই যে এই শর্তটা দিয়ে দিছে, এইটাই হচ্ছে তোমার গঠন পদ্ধতি। এটা কি পদ্ধতি? গঠন পদ্ধতি। এখান থেকে তোমাকে বলছে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। কি করো? তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে তোমার এটাকে তুমি তালিকা পদ্ধতিতে প্রকাশ কিভাবে করবা? তো দেখো 7 গুণনীয়ক মানে কি? তোমার প্রশ্ন আসে না যে গুণনীয়ক মানেটা কি? মানে হচ্ছে এই যে 7টা, এইটাকে কতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তুমি দেখো তো এই 7কে কি ভাগ করা যায় কোনো সংখ্যা দিয়ে? শুধুমাত্র তাকে দিয়ে ভাগ করা যায়, আর যে 1, এই 1 দিয়ে ভাগ করা যায়। তাহলে তুমি এখানে কি পাবা? এই বি সেটটা পাবা হচ্ছে 1,7। এই যে তুমি এইভাবে প্রকাশ করলা জিনিসটাকে, এই যে এরকম ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, সেট পদ্ধতিতে সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ হয়। ফার্স্ট ব্র্যাকেট কোন ক্ষেত্রে ইউজ হয় সেটা আমি বলবো, কিন্তু সেকেন্ড ব্র্যাকেটে কি, এই যে সেটগুলো তুমি বসাইলা, মানে সংখ্যাগুলো বসাইলা, একটা সেট হিসেবে প্রকাশ করলা, এই সেট হিসেবে প্রকাশ করার জন্য সেকেন্ড ব্র্যাকেট বসে। তাহলে এই যে এই 7 গুণনীয়ক মানে কি? তুমি জানো যে 7 গুণনীয়ক মানে হচ্ছে 7কে যা যা দ্বারা ভাগ করা যায়, মানে 7 যা যেই সংখ্যা দিয়ে বিভাজ্য। তাহলে তুমি এই 7কে ভাগ করতে পারো শুধুমাত্র 7 এবং 1 দিয়ে, সেই ক্ষেত্রে তোমার সেটটা আসবে এইটা। তাহলে এটাই কি তোমার অ্যান্সার? এটাই কি তোমার অ্যান্সার?
তাহলে এখন দেখো তো এটা কি বলছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে, তুমি তালিকা পদ্ধতিতেই প্রকাশ করলা। কোত্থেকে? এই যে এই পদ্ধতিটা ছিল, এটা কি পদ্ধতি তাহলে? এইটা হচ্ছে সেই গঠন পদ্ধতি, গঠন পদ্ধতি। তাহলে এখন সসীম সেট আর অসীম সেট নিয়ে একটু দেখো যে এখানে কি হচ্ছে। আমি লিখলাম সসীম সেট। মনে রাখবা এই যে সসীম সেট, এটা মূলত যে সেটটা দেওয়া থাকবে সেটা কাউন্ট করে শেষ করা যাবে। সসীম মানে কি? যেটা তুমি একটা লিমিট পাবা, এর বেশি যাবে না। যেরকম আমি যদি বলি এখানে 1 2 3 4 5, এটা দিয়ে আমি যদি ব্র্যাকেট ক্লোজ করে দিই, এই যে একটা সেট পাইলাম, এটা কি সেট? এটা হচ্ছে সসীম সেট। এটা কি সেট? সসীম সেট। কিন্তু আমি যদি এখন বলি যে মনে করো যে 1 2 3 4 5 ডট 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 যাইতেই থাকবে এরকম যদি কোনো সেট থাকে সেটাকে আমি বলতেছি অসীম সেট। কি বলতেছি? অসীম সেট। এই অসীম সেটে তুমি কয়েকটা জিনিস পাবা, কি জিনিস পাবা? এই যে n, বড় হাতের n, এটা দিয়ে বোঝাচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট বা ন্যাচারাল নাম্বার। কি বোঝাচ্ছে? স্বাভাবিক সংখ্যার সেট বা ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা বা ইংলিশে বলা হচ্ছে ন্যাচারাল নাম্বার, যেটাকে আমি প্রকাশ করতেছি 1 থেকে 2 3 4 5 6 7 ডট ডট ডট, অনেক মানে প্লাস যত মান আছে সব হচ্ছে ন্যাচারাল সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। আরেকটা জিনিস মনে রাখবা যে পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলতে আমি বোঝাচ্ছি জেড দিয়ে প্রকাশ করতেছি। আমি কি দিয়ে প্রকাশ করতেছি? জেড দিয়ে প্রকাশ করতেছি, যেটার মান আমার এই ডট 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 থেকে শুরু করে আমি এখানে -3, -2, -1 0 1 2 3 4 ডট 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 এরকম যাইতেই থাকবো। মানে আমার এই যে এগুলো কি অসীম সেটের মধ্যে আলোচনায় পাবা। কারণ কি? এইটা দেখো তো, এই 3-এর পর আরো বহুত আছে যেটা এখানে বলা নাই, শর্ত দেওয়া থাকলে আমরা সেই শর্ত অনুযায়ী করব, কিন্তু এখানে শর্ত তো নাই, এখানে আমাদের আলোচনা ব্যাখ্যা করতেছি। তাহলে এখানে 4 দিয়ে যেতেই আছে এবং মাইনাসের দিকে গেছে, প্লাসের দিকে গেছে, জিরো আছে। এইটা হচ্ছে কি? পূর্ণ সংখ্যার সেট। এখন আরেকটা জিনিস মনে রাখবা, মূলদ সংখ্যার সেট। কি সংখ্যার সেট? মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা বলতে এটা বোঝায় যে কিউ দিয়ে প্রকাশ করে যে a বাই b such that a এবং ও b হচ্ছে পূর্ণ সংখ্যা এবং b not equals to 0। b 0 হইলে তো তোমার পুরোটাই 0 হয়ে যাবে, তাই না? তাহলে b 0 হইতে পারবে না। এই যে এই জিনিসটা এই ভগ্নাংশ আকারে যে প্রকাশ করলা, এটা কি মূলদ সংখ্যার সেট। দেখবো যে দশমিক মান থাকবে বা কিছু থাকবে, সেটা কি মূলদ সংখ্যার সেট বলতেছে। তাহলে মোটামুটি তোমাদের সসীম সেট নিয়েও কথা শেষ, অসীম সেট নিয়েও কি আমার কথা শেষ। এখন চলো আমরা ফাঁকা সেট কি সেটা একটু জেনে নিই। আচ্ছা, তাহলে ফাঁকা সেটটা কি? ফাঁকা সেট হচ্ছে যে সেটের কোনো উপাদান নেই। এখন তুমি কেমনে বুঝবা যে কোনো সেটের উপাদান নেই? কিভাবে? এটা বোঝার জন্য আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরে নাও যে আমি এই বি দিয়ে একটা সেট লিখতেছি, যেটাকে আমি বলতেছি x বিলংস টু হতে হবে ন্যাচারাল নাম্বার এবং এই x এর ভ্যালুটা 10 থেকে বড় হইতে হবে এবং 11 থেকে ছোট হইতে হবে। এরকম একটা সেট আমি দিলাম। আচ্ছা, তোমরা একটু চিন্তা করো, ন্যাচারাল নাম্বার তো তোমরা বুঝছোই যে 1 2 3 4 এবার যেতেই থাকবে, স্বাভাবিক সংখ্যা। কিন্তু তোমার শর্তটা কি আছে? 10 থেকে x টা কি বড় হবে, আবার 11 থেকে x টা ছোট হবে। আচ্ছা, 10 আর 11 এর মাঝে এমন কোন সংখ্যা আছে যেটা তোমার এই x এর ভ্যালুটা আছে কিনা? তোমার দশমিক কোনো মান বা কিছু নেওয়া যাবে না? তোমার দশমিক মান নিলে তো এটা ন্যাচারাল নাম্বার হবে না, এই শর্তটা ফিল আপ তো হবে না। তুমি তো বলতে পারতো যে ভাই 10.5 নেন, পারবা? এটা তো তোমার ন্যাচারাল নাম্বার। একটু আগে শিখেছি ন্যাচারাল নাম্বার মানে কি। ন্যাচারাল নাম্বার মানেই হচ্ছে 1 2 3 4 স্বাভাবিক সংখ্যা সব, তাই না? এই যে জিনিসটা এখানে দেখো, তুমি কোনো সেটই পাচ্ছ না, কারণ 11 থেকে ছোট বা 10 থেকে বড় এর মাঝে 11 এবং 10 এর মাঝে কোনো সংখ্যা আছে, দশমিক আমরা নিতে পারবো না। তাহলে যেহেতু নাই, তাহলে আমরা এটা কি সেট পাচ্ছি? একটা ফাঁকা সেট পাচ্ছি। আচ্ছা, ফাঁকা সেটটা দেখতে কেমন? এই যে 0 দিয়ে একটা কাটা দিয়ে দিবা, এটাকে বলে ফাঁকা সেট। এটাকে কি বলে? ফাঁকা সেট বলে। মানে কোনো উপাদান নাই এক কথায়। তাহলে ফাঁকা সেট সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা ক্লিয়ার হইলো। তাহলে ফাঁকা সেটের এটা আবার মনে রাখবা যে এইটা দিয়ে তো প্রকাশ করা যায়, আবার আরেক ভাবেও প্রকাশ করা যায়। মানে তুমি ব্র্যাকেটটাকে দিয়ে ক্লোজ করে খালি রেখে দিলা, ভিতরে কোনো উপাদান নাই, তার মানে এইভাবে প্রকাশ করতে পারো তুমি চাইলে। আবার এই ফাঁকা সেটটাকে এইভাবে প্রকাশ করতে পারো। সুতরাং ফাঁকা সেট নিয়ে আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। এখন আমরা এই ফাঁকা সেটটাও শেষ করে ফেললাম। এখন আমরা চলো উপসেট এবং প্রকৃত উপসেট এই জিনিসটা আমরা নির্ণয় করি। তাহলে প্রথমেই দেখো উপসেট। উপসেটটা কি? আমি ধরো যে একটা সেট দিলাম, আমি একটা সেট দিলাম যেটাকে আমি বলতেছি 2, 3, এরকম একটা সেট দিলাম।
আমি বললাম এটার উপসেট নির্ণয় করো। কি নির্ণয় করতে? উপসেট নির্ণয় করতে বলতেছি। তাহলে তুমি এটা স্বাভাবিকভাবে কি করবা সেই প্রশ্নটাই তো আসে। তাহলে দেখো এখান থেকে তুমি যেটা করবা, এই 2 কে একবার আলাদা লিখবা, 3 কে একবার আলাদা লিখবা এবং 2,3 কে একবার আলাদা লিখবা। এখন কেন এটা করলাম? কারণ কি এই সেটটাকে এই কয়েকটা ভাবে তুমি লিখতে পারো না? এই কয়েকটা ভাবে তুমি এই সেটটাকে লিখতে পারো। 2 কে আলাদা নিয়ে, 3 কে আলাদা নিয়ে, 2 3 কে আলাদা নিয়ে, এই যে লিখলা না, এইটাকে বলতেছে উপসেট। মানে এইটারই উপসেট। এটা একটা সেট, এটার উপসেট হচ্ছে এতগুলা। কিন্তু মনে রাখবা ফাঁকা সেটও কিন্তু একটা উপসেট। মনে রাখবা ফাঁকা সেট কিন্তু একটা উপসেটের অংশ। কিরকম? তোমার এখানে দুইটা সেট আছে, মানে তোমার এখানে সরি একটা সেটই আছে কিন্তু দুইটা সংখ্যা আছে। এর উপসেট কয়টা হয়েছে? 3টা। কিন্তু না, ফাঁকাও কি একটা সেট। তার মানে কি এই উপসেট হিসেবে ফাঁকা সেটটাকে নেওয়া হচ্ছে তোমার বাধ্যতামূলক। এবং তাইলে তোমার কয়টা উপসেট আসছে? 4টা উপসেট আসতেছে। এই যে কয়টা? 1টা 2টা 3টা 4টা উপসেট পেলে। এখন প্রকৃত উপসেটটা একটু বোঝা লাগবে। প্রকৃত উপসেটটা দেখো কিরকম। আমার মনে করো একটা সেট এ দেওয়া আছে, যেটাকে আমি বলতেছি 2 3 4 5। আবার বলতেছি বি হচ্ছে তোমার 2 আর 3। হ্যাঁ, 2 আর 3। দেখো তো এই যে এ সেটে যে মানগুলো আছে, বি সেটে কি সেগুলো আছে? সবগুলা নাই। কোনটা কোনটা আছে? এই 2 আছে, 3 আছে, 2 আছে, 3 আছে, 4 আর 5 তো নাই। তার মানে তুমি কি বলতেছো? যেই সেটের সংখ্যা বা উপাদান সংখ্যা কম আছে, উপাদান কম, সেটাকে আমি কি বলতেছি? সেটাকে আমি বলতেছি কি? যে কম আছে তাকে আমি বলতেছি প্রকৃত উপসেট। তাহলে দেখো যে এই যে তুমি লিখলা যে এর যে উপাদানগুলো বিতে নাই, হ্যাঁ এর যে উপাদানগুলো বিতে নাই, এই বিটাকে তুমি বলতেছো প্রকৃত উপসেট। অর্থাৎ যেই সেটের থেকে অন্য আরেকটা সেটের উপাদান সংখ্যা কম আছে সেটাকে তুমি বলতেছো প্রকৃত উপসেট। এইটাকে জানো কিভাবে লেখে? এটাকে লেখে, মনে করো যে এই যে বিটা কার উপসেট? এর উপসেট, তাই না? এই যে বি সেটটা এ এর উপসেট, এ এর উপসেট। আচ্ছা, এটাকে প্রকাশ করে তোমার বি উপসেট এ, অর্থাৎ এর উপসেট হচ্ছে কি? বি। প্রকৃত উপসেট কি উপসেট? প্রকৃত উপসেট। এটাকে প্রকাশ করে এইভাবে। তাহলে তুমি আশা করি তোমার এই জিনিসটা ক্লিয়ার হয়েছে যে প্রকৃত উপসেটটা আসলে কি। তাহলে আমাদের উপসেট এবং প্রকৃত উপসেট নিয়ে কথাবার্তা শেষ। এখন আসো সেটের সমতা, সেটের অন্তর। অন্তর মানে বিয়োগ, আর সেটের সমতা মানে কি? সমান করা বা ত্যাগ করা। আমরা দেখি একটা এক্সাম্পল দিয়ে আমরা সেটা জিনিসটা দেখি। সেটের সমতা, এই যে সেটের সমতা আমি যেটা বলতেছি, মনে করো যে দুইটা সেট দেওয়া আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এতে বলা আছে যে মনে করো 3 3 5 5 7 7 এরকম দেওয়া আছে। আর বিতে মনে করো দেওয়া আছে শুধু 3 5 7। দেখো তো এইখানে যেই উপাদান সংখ্যাগুলো আছে, অর্থাৎ 3 আছে, 5 আছে, 7 আছে, এখানেও 3 5 7 আছে, সেম সেম মান। এখন কয়টা থাকে এটা দেখার বিষয় না, কয়টা থাক এইটা দেখার বিষয় না। এখানে দেখো সেম সেম মান, এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানে 5 আছে, এখানেও 5 আছে, এখানে 7 আছে, এখানেও 7 আছে। সুতরাং এই দুইটা হচ্ছে সমান সেট। কি সেট? কি সেট? সমান সেট। তার মানে আমি বলতে পারবো তখন এ সমান সমান বি। এই যে সমতা, সেটের সমতা, এটাই মূলত সমতা যে তোমার উপাদান সংখ্যা কয়টা থাক সেটা ডাজন্ট ম্যাটার, বাট উপাদান গুলা সেম কিনা, একই কিনা, এটাই ম্যাটার করতেছে। এটাই হচ্ছে কি সেটের সমতা। এখন মনে করো যে সেটের অন্তর নিয়ে একটু কথাবার্তা বলি। এই সেটের অন্তর, এই যে এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বললাম? তোমার যত ধরনের অঙ্ক আছে ইউনিভার্সাল, অর্থাৎ পুরো সামগ্রিক যে সেট থাকে, ওই সেট থেকে অন্যান্য সেটগুলো কি করতে হয়? বিয়োগ দিতে হয়। এই যে বিয়োগ দেওয়ার বিষয়টা, এইটা হচ্ছে অন্তর। সেটের অন্তর। এই জন্যই এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটা ম্যাথেই বা সৃজনশীলে এই টপিকটাই পাবা। তা আমরা এটা নিয়ে একটু কথাবার্তা বলি। দেখো সেটের অন্তর, এখন আমি এটা एग्जांपल দিয়ে তোমাদেরকে বোঝাবো। কিরকম? মনে করো একটা সেট, ইউনিভার্সাল একটা সেট লিখলাম। ইউনিভার্সাল মানে কি? মনে করো সামগ্রিক, যে 1 2 3 4 5 6 লিখলাম। এখন বললাম এ হচ্ছে মনে করো যে 3 4 5 এরকম দিলাম। এখন আমি বললাম যে এটার অন্তর করতে, ইউ মাইনাস এ, এই জিনিসটা করতে, অর্থাৎ বিয়োগ করতে, ইউ থেকে ইউনিভার্সাল সেট থেকে এ সেটটা বিয়োগ করতে। কিভাবে করবা? দেখো আমি লিখলাম 1 2 3 4 5 6 মাইনাস 3 4 5। এই যে আমি বিয়োগটা করব, কিভাবে করব?
এইটার বিয়োগ করতে হবে এইভাবে যে তোমার এখানে দেখো কোন কোন উপাদানগুলো আছে, 3 4 5 আছে। এই 3 4 5 তো বাদ যাবেই, এছাড়া আর কিছু যদি থাকতো সেটাও বাদ যাইতো। কিন্তু এই 3 4 5 এটা দেখো তো এখানে আছে কিনা, 3 4 5 ইউনিভার্সালও আছে, তার মানে এখানকার এই 3 4 5টাও বাদ যাবে। তাহলে তুমি কিভাবে এটাকে অ্যান্সার করবা? এই যে দেখো এখানে 1 2 3 এগুলো তো আর কাটা যাচ্ছে না, বিয়োগ যাচ্ছে না, তাহলে 2 বিয়োগ যাচ্ছে না, কিন্তু 3 তো আছে, মিলছে। 3 কি? এই যে 3, এই যে 3 মিলে গেছে, 4 4 মিলে গেছে, 5 5 মিলে গেছে, তার মানে এগুলোও কি বাদ যাবে, শুধু থাকবে কি এই যে 6। এই যে তোমার বিয়োগ করলা, এটাই হচ্ছে অন্তর। সাপোজ তোমার এইখানে 5 এর পর আরো লিখলাম, ধরো যে এখানে 9 10, এগুলো তো এখানে নাই, এগুলোও বাদ যাইত। মাইনাসের পর যা থাকতো সবই বাদ যাবে। আর যদি এটার সাথে এটা মিলে যায় যেগুলো, সেগুলোও কি এখান থেকে বাদ যাবে। আশা করি এই বিয়োগ অন্তর এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবার সামনে ম্যাথ সলভ করলে। কিন্তু এখানে মোটামুটি আশা করি তোমরা ভালোভাবে ক্লিয়ার হইতে পারছো যে বিয়োগটা কিভাবে করবা। আবার একটু বলতেছি, দেখো যেই জিনিসগুলো মিলে যাবে সেগুলো তো ইউনিভার্সাল থেকে বাদ যাবেই, আর যেগুলো তোমার এক্সট্রা মনে করো মিলবে না সেগুলোও বাদ যাবে, সেগুলোও আসবে না। যেগুলো মিলে গেছে সেগুলো বাদ দিয়ে আমার যেই জিনিসগুলো থাকবে এইখানে বিয়োগের আগের যে সংখ্যা সেটে, সেইখানে এই গুলো নিয়ে আমার এই অ্যান্সারটা হবে অ্যান্সার। আশা করি তোমরা অন্তরটা ভালো করে বুঝতে পারছো, আর কোনো কনফিউশন নাই। তাহলে এখন সার্বিক সেট এবং পূরক সেট নিয়ে একটু কথাবার্তা বলে ফেলি। দেখো যে সার্বিক সেট এবং পূরক সেট। সার্বিক সেট, মনে করো যে আমি একটা সেট দিয়ে দিলাম যে a সমান সমান 2 3 আর b সমান সমান 2 3 4 5 এরকম দিলাম। এই যে দেখো এই বি সেটের একটা উপসেট আমি বলতে পারি না এ সেট, কারণ কি এ সেটের সংখ্যা উপাদান সংখ্যা কি কম আছে, তাহলে আমি এ সেটকে একটা উপসেট বলতে পারি। কোন সেটের? বি সেটের একটা উপসেট আমি বলতে পারি। এখন কথা হচ্ছে, আমার কথা এটা না, আমার কথা হচ্ছে সার্বিক সেট কি। এই যে এর যে মানে সার্বিক, মেইন কথা হচ্ছে এই যে এ সেটটা, এটা যেই সেটের উপসেট ওই সেটটাকে, অর্থাৎ মেইন যে সেটটা সেটাকে আমি বলতেছি সার্বিক সেট। এই যে এই বিটা, বি এর উপসেট কি এ না, এই বিটাকে আমি বলতেছি, এই বিটাকে আমি বলতেছি সার্বিক সেট। এখন এই সার্বিক সেটকে নরমালি প্রশ্নের মধ্যে সার্বিক সেটকে ইউ দিয়ে প্রকাশ করে। কি দিয়ে প্রকাশ করে? ইউ দিয়ে প্রকাশ করে। অর্থাৎ আমি একটু আগে বলছিলাম ইউনিভার্সাল সেট, বা যেটাই বলো। এই যে সার্বিক সেট, এইখানে তোমার প্রশ্নের মধ্যে ম্যাক্সিমাম টাইম 1 2 3 4 5 6 7, তারপর অনেক কিছু দেওয়া থাকে বা একটু ডিফারেন্ট থাকে, সমস্যা নাই। কিন্তু এই সার্বিক সেট কি এরকম ভাবে ম্যাক্সিমাম টাইম দেওয়া থাকে। সার্বিক সেট মানে কি? এই যে যেখানে এখানে বুঝলা বিটা কি সার্বিক সেট, অর্থাৎ যে সেটটাই হচ্ছে মেইন বা মূলত প্রধান বা মূল বা রুট যেটাই বলি সেটাকে আমি বলতেছি সার্বিক সেট। আশা করি এই সার্বিক সেট তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন এই যে সার্বিক সেটের পর যে ইয়াটা আছে পূরক সেট। পূরক সেটটা কি? ধরো তোমার এখানে আমি পাশে এক্সাম্পল দিচ্ছি, যে ধরো ইউ হচ্ছে 1 2 3 4 আর এ হচ্ছে ধরো 2 3। এখন আমি বলতেছি তোমাকে যে এ সি, এই যে এ টু দ্য পাওয়ার সি অর্থাৎ পূরক সেট, এটাকে বলতেছি এভাবে প্রকাশ করতেছি, মানে কি এ টু দ্য পাওয়ার সি, এটা কি পূরক সেট। পূরক সেট মানে কি এ থেকে, অর্থাৎ এর এবং ইউ দেওয়া আছে, বলছে এ সি নির্ণয় করতে, অর্থাৎ পূরক সেট নির্ণয় করতে, এ টু দ্য পাওয়ার সি অর্থাৎ পূরক সেট নির্ণয় করতে। পূরক সেট নির্ণয় মানে কি তোমার বুঝতে হবে। এটা মানে হচ্ছে ইউনিভার্সাল থেকে তুমি এটাকে বাদ দিবা, ইউনিভার্সাল যে সেটটা আছে সেখান থেকে এটা কি বাদ দিবা। এখন কিভাবে করবা দেখো, এই যে ইউনিভার্সাল যে সেটটা লিখে ফেলো 1 2 3 4 এই পর্যন্তই তো আছে, মাইনাস এ এর কোনটা? এই যে 2 3। এই যে তুমি এইটা থেকে এটা বিয়োগ দেবা। দেখো তো এখন ওই যে বিয়োগের সূত্রটা একটু আগে করছিলাম, এখানে দেখো এখানে এই যে 2 আর 2 মিলে গেছে, 3 আর 3 মিলে গেছে, এই দুটা বাদ, আরো যদি কিছু থাকতো বাদ যাইতো। তার মানে এই দুটা বাদ হইলে তোমার থাকতেছে কি 1 4। এই যে তুমি এইটা নির্ণয় করলা, এই যে এটাই কি তোমার পূরক সেট এসি, অর্থাৎ এই যে এসি এটার মান কি এটা, তার মানে কি এটা কি তোমার পূরক সেট। আশা করি পূরক সেট মানে বুঝতে পারছো। আর যদি ইউনিভার্সালের জায়গায় সেটা বলতো যদি অন্য কোনো সেট, হ্যাঁ বলে দিত, তখন বলতো এটা থেকে এটা বিয়োগ করো, ডিরেক্ট বলে দিবে। যে ধরো এখানে বি দেওয়া আছে 1 2 3 4 আর এ দেওয়া আছে ধরো 2 3, তাহলে এখান থেকে তোমাকে ডিরেক্ট বলে দিবে বি মাইনাস এ নির্ণয় করতে। হ্যাঁ,
বি মাইনাস এ নির্ণয় করতে। বাট এখানে যখন এসি বললো তখন ইউনিভার্সাল থেকে কি এটা দিয়েও দিবা, ইউনিভার্সাল সেটটা কি বা সার্বিক সেটটা উদ্দীপকে দেওয়া থাকে সবসময়। আশা করি তোমাদের এই টপিকটাও মোটামুটি ক্লিয়ার। এরপর আসে সংযোগ সেট আর ছেদ সেট নিয়ে একটু কথাবার্তা বলি। এই যে সংযোগ সেট, ধরো এটা আমি এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো তোমার এখানে বলা আছে a সমান সমান 2,3 আর b সমান সমান 1,5 এরকম দেওয়া আছে। হ্যাঁ, তো আমাকে বললো যে a ইউনিয়ন b, এই যে ইউনিয়নটা না, এই যে ইউনিয়ন, এই যে এই চিহ্নটা, এটাকে বলতেছে সংযোগ। এটাকে কি বলে? সংযোগ। তাহলে সংযোগ মানে কি? সংযোগ দেখো শেষে কি যোগ কথাটা আসতেছে, মানে কি যোগ করা। যোগ করা মানে ওই যোগ না যে তুমি প্লাস করবা, এইটা হচ্ছে তোমার জিনিসটা হচ্ছে এরকম যে প্রতিটা যে উপাদানগুলো আছে সবগুলোকে নিয়ে আসতে হবে, অর্থাৎ এক জায়গায় আনতে হবে, এটাই কি সংযোগ ঘটানো। হ্যাঁ, ধরো তোমার এ ইউনিয়ন বি, ইউনিয়ন মানে কি? এই যে সংযোগ, ইউনিয়ন মানে কি? সংযোগ সেট বললেই তোমার ইউনিয়ন অর্থাৎ এই চিহ্নটাই মনে রাখতে হবে, ইউনিয়ন, ইউ। তাহলে এটা যদি বলা হয় তাহলে তোমার এ ইউনিয়ন বি মানে হচ্ছে এটা যে এটার যে উপাদান আর এটার যে উপাদান দুটা সব এক জায়গায় নিয়ে আসবো। কিভাবে? দেখো তো 1 আছে 1 আনলাম, 2 আছে 2 আনলাম, 3 আছে 3 আনলাম, 5 আছে 5 আনলাম, এই যে একটার মধ্যে দেখাই দিলাম। এটাই হচ্ছে মূলত এই আমার সংযোগ সেট নির্ণয় করা। আশা করি সংযোগ সেট নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন নাই। এখন আরেকটা দেখো, আমি পরে কি বলছি যে সংযোগ সেটের পরে বলছি ছেদ সেট। ছেদ সেটটা একটু বুঝে ফেলো জিনিসটা কি। ছেদ সেটটা হচ্ছে তোমার, মনে করো যে একাধিক সেট থাকলে সেটার যে কমন যে জিনিসগুলো আছে, হ্যাঁ, মানে মাঝামাঝি যে জায়গায় জিনিসগুলো আছে বা কমন যে জিনিসগুলো আছে সেই জায়গায় কি ছেদ হয়। তো সেই জায়গাটাকে আমি বলতেছি ছেদ সেট, সেই অংশটুকুর মানগুলোকে আমি বলতেছি ছেদ সেট। যেরকম ধরো আমি একটা পাই চার্ট দিয়ে বুঝাই, যে মনে করো যে এরকম একটা পাই চার্ট দিয়ে যদি আমি বুঝাই, এখানে মনে করো যে বাংলা সাবজেক্ট, এটাকে তুমি ধরতেছো ইংরেজি সাবজেক্ট, আর এইখানে ধরো বাংলা সাবজেক্টে পাস করছে 10 জন, শুধু ইংরেজি সাবজেক্টে পাস করছে 10 জন, আর উভয় সাবজেক্টে ধরো পাস করছে, উভয় দুটাতেই পাস করছে ধরো তোমার 15 জন। হ্যাঁ, এই যে 15 জন যে উভয় সাবজেক্টে পাস করলো, এইখানে কি এটাকে আমি বলতেছি ছেদ সেট। হ্যাঁ, ছেদ সেট, ওদের যে সেটটা সেটাকে আমি বলতেছি ছেদ সেট, কারণ কি ওরা এই মাঝামাঝিতে দুইটাকেই ছেদ করছে, এই ইংলিশটাকেও আর ইংলিশটাকেও আর এই যে বাংলাটাকেও ওরা কি মাঝামাঝিতে পড়ছে, অর্থাৎ দুই পাশে ছেদ ঘটাইছে। এদিকে আমি এই সেটটাকে আমি বলতেছি ছেদ সেট, ছেদ সেট। আশা করি এই ছেদ সেট নিয়ে তোমাদের হয়তো বা আর কোনো কনফিউশন থাকবে না। এগুলো এতটা ইম্পর্টেন্ট না, বাট একটু আগে যেগুলো শিখাইলাম সংযোগ, তারপর হচ্ছে অন্তর, হ্যাঁ, এগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলো থেকেই প্রশ্ন হয়। তাহলে এখন দেখো আমরা কথা বলবো নিশ্চিত সেট আর শক্তি সেটের বিষয়ে। দেখো নিশ্চিত সেট কি? নিশ্চিত সেট অর্থাৎ যে সেটে কোনো মানে ছেদ ঘটে নাই। হ্যাঁ, যদি এরকম হয় জিনিসটা, তাহলে কি সেই সেটে কোনো উপাদান পাবা? তুমি পাবা না। তার মানে এই যে নিশ্চিত সেট, এটার উপাদান তুমি পাবা না, এটা মূলত একটা ফাঁকা সেট আসবে। এটা কি আসবে? একটা ফাঁকা সেট আসবে, অর্থাৎ এটার কোনো উপাদান নাই। এক কথা এটাই, এত ইম্পর্টেন্ট না, তারপর তোমাদের যেহেতু একটু জানানো দরকার একটু জানাই নাও। এরপর দেখো যে নিশ্চিতের পর তোমাকে বলছি যে শক্তি সেট, এটা মোস্ট ইম্পর্টেন্ট। শক্তি সেট বা পাওয়ার সেট যেটাকে মনে করো যে তোমাকে একটা উদাহরণ দিয়ে বোঝায়। ধরো তোমার একটা সেট দেওয়া আছে এ, যেটাকে আমি বলতেছি 2,3। এটা নিয়ে আজকে বেশি উদাহরণ দিচ্ছি, সমস্যা নাই, একটা দিয়ে দিলেই তো হয়েছে, বুঝতে পারলেই হয়েছে। ধরো এই একটা এ সেট দিয়ে দিছি, আমি বললাম যে এটা পাওয়ার বা এই যে শক্তি, পাওয়ার বা শক্তি সেট নির্ণয় করতে। এখন এটা কিভাবে প্রকাশ করে? পি অফ এ দিয়ে প্রকাশ করে। পি অফ এ ইকুয়ালস টু হোয়াট, বা নির্ণয় করো। পি অফ এ বলে দিলাম যে পি অফ এ নির্ণয় করো। আচ্ছা, এই যে পি অফ এ, এই জিনিসটা তো বুঝছোই যে এখন আমার কথাতে যে পাওয়ার সেট বা শক্তি সেট। তাহলে পাওয়ার সেট কিভাবে নির্ণয় করতে হয় এটা একটু দেখো। মনে করো পাওয়ার সেট পি অফ এ যখন নির্ণয় করবা, ওই যে শিখাইছিলাম যে উপসেট গুলা কিভাবে করতে হয়, কিরকম যে একবার 2 কে নিলাম, আরেকবার 3 কে নিলাম, এভাবে আবার 2 এবং 3 কে নিলাম, এবং আরেকটা কি থাকে? আরেকটা থাকে ফাঁকা সেট, তাই না? এটাও কি এই উপসেটের মধ্যে পড়বে। তাহলে এখন এই পাওয়ার সেট, ওই সময় কিন্তু আমি সেকেন্ড ব্র্যাকেট দিছিলাম, কিন্তু বলছিলাম যে সেকেন্ড ব্র্যাকেটটা হবে না, কিন্তু এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তোমাকে ক্লোজ করে দেখাইতে হবে এই যে এই জিনিসগুলো, এগুলো হচ্ছে কি পাওয়ার সেট বা শক্তি সেট। এগুলো কি সেট? পাওয়ার সেট বা শক্তি সেট। আশা করি এখন পাওয়ার সেট বা শক্তি সেটটা বুঝতে পারছো কি।
তবে এখান থেকে আরেকটা প্রশ্ন করে যে পাওয়ার সেট বা শক্তি সেট থেকে আরেকটা প্রশ্ন হয় যে এটার কয়টা উপাদান, এটার উপাদান কয়টা। দেখো তো, একটা, দুইটা, তিনটা, চারটা উপাদান, চারটি উপাদান। এই যে চারটা উপাদান, এটা একটা সূত্রকে সমর্থন করে, বা এই পাওয়ার সেটটা নির্ণয় করে এই সূত্রকে সমর্থন করে কিনা নির্ণয় করো। কিরকম, দেখো তো, এই সূত্রটা 2 টু দা পাওয়ার n, 2 টু দা পাওয়ার n, এই সূত্রটা যাচাই করতে বলে। আচ্ছা, 2 টু দা পাওয়ার n এটা হচ্ছে পাওয়ার সেটের সংখ্যা, পাওয়ার সেটের উপাদান সংখ্যার সূত্র, পাওয়ার সেটের উপাদান সংখ্যার সূত্র। অর্থাৎ আমি যদি এখন এখানে বলে দিই যে P of A, হ্যাঁ, P of A নির্ণয় করে 2 টু দা পাওয়ার n সূত্রকে সমর্থন করে কিনা বিশ্লেষণ করো, বা গাণিতিকভাবে প্রমাণ করো। হ্যাঁ, প্রমাণ করো। এরকম যদি একটা প্রশ্ন দিয়ে দিই, তাহলে দেখো তো, তোমার এই যে n তে কি বোঝায়, n তে বোঝায় কি উপাদান সংখ্যা, কি সংখ্যা, উপাদান সংখ্যা। আচ্ছা, দেখো তো, এই সেটের মধ্যে কয়টা উপাদান ছিল, দুইটা উপাদান ছিল। তাহলে তোমার এই যে সূত্রটা যদি আমি বলি 2 টু দা পাওয়ার n, এখানে n এর জায়গায় এই উপাদান সংখ্যাটা বসাবা, 2 টু দা পাওয়ার 2 অর্থাৎ 2 স্কয়ার, তার এখানে আসবে কত, 4। এই যে 4, চারটা উপাদান পাবা। দেখো তো চারটা পাইছো কিনা, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা উপাদানই কিন্তু তুমি পাইছো। কোথায়, পাওয়ার সেটে পাইছো। তাহলে পাওয়ার সেট P of A এইটা কি এই সূত্রকে সমর্থন করছে কিনা, করছে না। চারটা উপাদানই তো তুমি পাইছো, এই যে চারটা উপাদান, তার মানে এই সূত্রকে সমর্থন করে, প্রমাণিত। কি লিখে দিবা, এই সূত্রকে সমর্থন করে, এই সূত্রকে সমর্থন করে, প্রমাণিত। আমরা এরকম অঙ্ক সামনে সৃজনশীল সলভে দেখাবো, তখন তোমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবা। এই কনফিউশন গুলো থাকবে না যে কিভাবে সাজায় লিখবো। হ্যাঁ, কিভাবে সাজিয়ে লিখবো, এই কনফিউশন গুলো থাকবে না আশা করি। তো এখন আসো পরবর্তী যেই জিনিসটা, আমাদের এটাও শেষ। পরবর্তী হচ্ছে ক্রমজোড় আর হচ্ছে কার্টেসীয় খরচ। এই দুটো টপিক শেষ করলে আজকে মোটামুটি এই বইয়ের যে কনসেপ্ট সেটা মূলত শেষ হয়ে যাবে আশা করি। আচ্ছা, তাহলে ক্রমজোড় সম্পর্কে তোমাদের অনেকটাই ধারণা কিন্তু ক্লিয়ার না। ক্রমজোড় জিনিসটা হচ্ছে এরকম যে, ধরো আমি বললাম, তোমাদের বইয়ে এক্সাম্পল দেওয়া আছে যে, ধরো আমেনা এবং ধরো সুমনা। হ্যাঁ, এই যে দুইটা নাম, আমি বললাম যে আমেনা পরীক্ষায় প্রথম হয়েছে আর সুমনা পরীক্ষায় দ্বিতীয় হয়েছে। হ্যাঁ, আমি বললাম আমেনা পরীক্ষায় প্রথম হয়েছে আর সুমনা পরীক্ষায় দ্বিতীয় হয়েছে। তাহলে এই যে প্রথম এবং দ্বিতীয় যে দুইজন হয়েছে, তাদেরকে আমি জোড়া আকারে লিখতে পারি। কিরকম, আমেনা কমা সুমনা, এটাকে যদি আমি ব্র্যাকেটে লিখি, তাহলে আমি কি জোড়া আকারে লিখতে পারছি। এই যে জোড়া আকারে আমি লিখতে পারছি, এটাকে আমি বলতেছি ক্রমজোড়। এটাকে আমি কি বলতেছি, ক্রমজোড়। এটা এখন ডিসাইড করতে হবে যে কোনটা আগে থাকবে কোনটা পরে থাকবে, এটা নিজেদের উপর। এখন কথা হচ্ছে, ধরো যে সাপোজ এই জিনিসগুলো থাকে এইভাবে, x, y এরকম থাকে। হ্যাঁ, এইটাকে আমি বলতেছি একটা ক্রমজোড়। এটাকে আমি কি বলতেছি, একটা ক্রমজোড়। আমি এরকম ভাবেই এই যে এই অঙ্কটা যদি আমি দেখাই, যে মনে করো যে এখানে দেওয়া আছে 3x + 2, কমা এখানে দেওয়া আছে 5, ওই পাশে দেওয়া আছে ধরো দেওয়া আছে এখানে y, কমা ধরো যে y দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে ধরো 2x + 3। এই যে দেখো, আমি দুটো জিনিস বললাম, এইটা একটা ক্রমজোড়, ওইটা আরেকটা ক্রমজোড়। এই দুইটা ক্রমজোড়কে আমি সমান সমান আকারে বললাম। তখন আমি বলতে পারবো যে এইখান থেকে আমি বলতে পারবো যেহেতু সমান সমান, এই x এর জায়গায় যে মানটা, ওই x এর জায়গায় যে মানটা, এটাকে আমি সমান সমান লিখতে পারবো। তাহলে 3x + 2 = y, এই জিনিসটা আমি লিখতে পারবো। আবার আমি যদি বলি এইটা আর ওইটা কি সমান সমান, তাহলে এখানে 2x + 3 = 5, এইটাও আমি কি লিখতে পারবো। বোঝা গেছে? আশা করি তোমাদের এই ক্রমজোড় সম্পর্কে বোঝা গেছে যে আমি এই আকারে যদি লিখতে পারি, এই আকারটাই হচ্ছে আমার একটা ক্রমজোড়। এখন আসো কার্টেসীয় গুণজ। এখানে দেখো, আমি যদি দুইটা সেট দেই, একটা হচ্ছে 2, 3, আবার b দেই 3, 4, হ্যাঁ এরকম দিলাম, দুইটা সেট দিলাম, বললাম যে কার্টেসীয় গুণজ নির্ণয় করো। তখন তুমি কি করবা, a × b নির্ণয় করবা। কি নির্ণয় করবা, a × b। এটা কি a গুণন b, গুণ কিন্তু বলে না, এটাকে বলা হয় কি ক্রস। হ্যাঁ, ক্রস মানে কি কার্টেসীয় গুণজ। তাহলে a × b এটা যদি তোমাকে নির্ণয় করতে বলে, কিভাবে নির্ণয় করবা, a এর যে উপাদানগুলো আছে আগে লিখি 2, 3, ক্রস b এর যে উপাদানগুলো আছে 3, 4,
এই যে দুইটা কি করবা, কার্তেশীয় গুণজ করবা। কিভাবে কি করবা দেখো তো, 2,3 এবং 3,4 প্রতিটার সাথে প্রতিটা গুণ দিবা, প্রতিটার সাথে প্রতিটা গুণ দিবা। 2 এর সাথে 3 লিখলাম, কমা। কিন্তু এটা কি সেকেন্ড ব্র্যাকেট হবে না। এই যে বলছিলাম যে কোথায় ফার্স্ট ব্র্যাকেট কোথায় সেকেন্ড ব্র্যাকেট হবে, এই জিনিসটা ধরতে পারবা। এই যে দেখো, এখন কিন্তু তোমার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, যেহেতু তোমার ক্রমজোর আকারে, অর্থাৎ এই যে এই আকার x, y আকারে। তাহলে এই যে 3,2,3 কমা, আবার ফার্স্ট ব্র্যাকেট 2,4 আবার 3 দিয়ে 3,3 আরটা কি 3,4। এই যে দেখো, তুমি এই গুণগুলা করে তুমি এই যে উপাদানগুলো পাইলা বা এই ক্রমজোর গুলা পাইলা, 1 2 3 4টা ক্রমজোর পাইলা, এই যে মানগুলো পাইলা, এটাই কি কার্টেশীয় গুণজের ফলাফল। এই যে কার্টেশীয় গুণজ, এটা কি ফলাফল বা রেজাল্ট, এই যে এটা। তাহলে আশা করতেছি তোমরা এই কার্টেশীয় গুণজ বলো, বিয়োগ বলো, ক্রমজোর বলো, এই যতগুলো টপিক এখানে আলোচনা করছে সবগুলোর মোটামুটি ধারণা পাইছো। এখন সিকিউ সলভে তুমি যা দেখবা যে এই ধারণা থেকে কোয়েশ্চেন গুলো করতেছে এবং নিজে তখন উপলব্ধি করে অঙ্কগুলো করতে পারবা। আমি সিকিউ সলভ দিব, তবে তোমাদের নিজের চেষ্টায় যেন সিকিউ গুলো সলভ করতে পারো, আমি সেই প্রত্যাশা করি। আশা করি তোমার এই জিনিসগুলো আর কোনো কনফিউশন নাই, কোনটা তালিকা পদ্ধতি কোনটা গঠন পদ্ধতি। আসলে এটা কি বেসিক ক্লাস, সুতরাং বেসিক ক্লাসে কি হয় মূলত সবকিছুর বিশ্লেষণ, সবকিছুর ব্যাখ্যা বা সবকিছু জানার চেষ্টা থাকে যে এই চ্যাপ্টারটাতে কি আছে। আমি সেটাই তুলে ধরার চেষ্টা করছি। আশা করি তোমরা এই জিনিসগুলো ভালো করে উপলব্ধি করতে পারছো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।